দিদি, ও দিদি, কোথায় গেলে গো তুমি সকাল সকাল? আমাকে একটা ডাক পর্যন্ত দিলে না। সেরেছে, লালিও নেই, একসাথে দুইটা জিনিস গায়েব। এ কি কাণ্ড আজ সকাল সকাল! ইস, রোজ রোজ আমি দেরি করে উঠি বলে দিদি একাই সব করে ফেলে। আর এদিকে লালিটাও পালিয়ে গেল। আজ সকালটা একদম গন্ডগোলে ভরা মনে হচ্ছে। ইস, নিজের ওপরই রাগ হচ্ছে এখন। বৌমা, অত হাঁক ডাক করছো কেন সকাল সকাল? পাড়া মাথায় তুলে ফেলবে দেখছি। মা গো, দিদিকে যে কোথাও পাচ্ছি না। আর তার উপর লালিও দড়ি ছেড়ে পালিয়েছে, ওকেও খুঁজে পাচ্ছি না। আহা, অত ভয় পাওয়ার কি আছে? তোমার দিদি পুকুর ঘাটে গেছে কাপড় কাচতে। আর ওই দুষ্টু ছাগলটা তো রোজই কোথাও না কোথাও পালায়, খুঁজলেই পাবে ওকে। সেরেছে, আজ তো আমার কাঁচার পালা ছিল মা, দিদি নিজেই আবার চলে গেল। আর এদিকে লালিও জ্বালাচ্ছে। তুমি তো ঘুমের মধ্যেই ছিলে বৌমা, ডেকে কি হতো বলো? আর লালি তো নিশ্চয়ই পুকুর পাড়ের দিকেই গেছে, ঘাস খুঁজতে ওই দিকেই তো যায় সব সময়। তাহলে তো ভালোই হলো, দিদিকেও পাবো লালিকেও পাবো, একসাথে দুটো কাজ সারা যাবে। মা, তুমি একটু আসবে না আমাদের সাথে? না রে মা, আমার হাঁটুতে ব্যথা, তোরা ঘুরে আয়, শুধু সাবধানে যাস, পথ পিছল হতে পারে কুয়াশায়। দিদি, তুমি একা একা চলে এলে, আর ওদিকে দেখো লালিও পালিয়ে এসেছে। তুই তো তখন ঘুমের রাজ্যে ছিলি রে পাগলি, ডেকে কি লাভ হতো বলতো? আর লালি কোথায় দেখলি? আরে আরে, এই ছাগল তো আমার নতুন শাড়িটাই চিবিয়ে ফেললো। কার ছাগল এটা বলো তো? সর্বনাশ, কমলা মাসি, আমি এক্ষুনি সরিয়ে নিচ্ছি, তুমি রাগ করো না গো। রাগ করবো না তো কি করব শুনি? এই এক শাড়ি কিনতে আমার কতদিন লেগেছে জানো? আর তোমাদের ছাগলটাও তো তোমাদেরই মতো, যেখানে সেখানে হুট করে ঢুকে পড়ে। ও মা, এ তো রোজকার নিয়ম দেখছি। ছোট বউ ঘুমাবে, ছাগল পালাবে, বড় বউ একাই সব সামলাবে। ভাগ্যিস রুমার মতো বউ পেয়েছে সাবিত্রী দিদি, নইলে এই সংসার তো কবেই ভেসে যেত। কমলা মাসি, শাড়ির দামটা আমি দিয়ে দিচ্ছি, তুমি এভাবে বলো না। আমরা তো সবই দিদির জন্য করি, এটা কাজ না, ভালোবাসা। আচ্ছা আচ্ছা থাক, তবে ছাগলটাকে বেঁধে রাখতে বলো, নইলে রোজ এমন কাণ্ড হবে। থাক না টুকটুকি, মন খারাপ করিস না, লালিকে ভালো করে বেঁধে রাখবো আজ থেকে। এই দুষ্টু, তুই আজ আমাকে আর কতবার লজ্জায় ফেলবি বলতো? তোর জন্য তো আজ আমি কমলা মাসির কাছে একদম ছোট হয়ে গেলাম। থাক থাক, বাড়ি গিয়ে ওকে ভালো করে বকে দিস। এখন চল তো, রোদ চড়ে যাচ্ছে। দিদি গো, আজ না মাংস খেতে বড্ড ইচ্ছা করছে, একটু রেঁধে দাও না গো। সেই সকালে কাজ ফাঁকি দিলি, এখন আবার আবদার? বাজারে মাংস আনতে হবে তো আগে, বাড়িতে তো নেই। ওরে বাবা রে, আমার সাজিয়ে রাখা লাউ কুমড়ো সব শেষ, কে খেলো এসব? লালি, তুই আবার? আমি তো এইমাত্রই তোকে বেঁধে এলাম। এই দুষ্টু ছাগলটাকে নিয়ে আজ আর পারা যাবে না মনে হচ্ছে। যাই হোক, এখন তো সবজিও লাগবে, মাংসও লাগবে। তোরা দুজন আর এই ছাগলটা মিলে তো আমার সংসারটাকেই মাথায় তুলে ফেলবি। রুমা, মুকুলকে বল বাজারে গিয়ে মাংসের সাথে সবজিও এনে দিতে। আচ্ছা মা, তাই হবে। টুকটুকি, যা তো, বাবাকে গিয়ে বল একটু, বল যেন ভালো দেখে মাংস আর সবজি দুটোই আনেন। এক্ষুনি যাচ্ছি দিদি, আজ তাহলে জম্পেশ খাওয়া হবে লালির কল্যাণে। এই যে বৌমারা, আজকে কি কি লাগবে বাজার থেকে বলো তো, একেবারে সব এনে ফেলি। বাবা, মাংসটা ভালো দেখে আনবেন, আর একটু ধনে পাতা আর সবজিও আনবেন। লালি তো সব শেষ করে দিয়েছে। বাবা, আমার জন্য একটু মিষ্টিও এনো কিন্তু। ঠিক আছে ঠিক আছে, তোমাদের দুজন আর এই ছাগলের বায়না মেটাতে মেটাতে আমার সারা দিন লেগে যাবে দেখছি। আর হ্যাঁ, একটু আদাও এনো, রাতের চায়ের জন্য ফুরিয়ে গেছে। আর সব মনে থাকবে গো, তোমরা চিন্তা করো না। দাদা, মাছটা না অসাধারণ হয়েছে, আরেকটা টুকরো নিবি? দিয়ে দিয়ে লজ্জা কিসের? নিমন্ত্রণ যখন পেয়েছি, পেট ভরে না খেলে বাড়িওয়ালার অপমান হয় না।
এই দুই ভাই যেখানেই দাওয়াত পায় সেখানেই হাজির। একবার শুনলাম 3 বাড়ির নেমন্তন্ন একসাথে সামলেছিল একদিনে। কাকা শুনতে পেয়েছি, পেট আছে বলেই তো খাওয়ার মর্ম বুঝি। আপনাদের মতো কম খাওয়া মানুষকে বুঝবে বলুন? নেপাল দাদা, তোমাদের বাড়ির দিকেই যাচ্ছিলাম। মুকুল সাহার বাড়ির জন্য একটা চিঠি আছে শহর থেকে, তুমি যদি একটু দিয়ে দাও একটু সুবিধে হয়। দেবো দেবো, চিন্তা করো না। কার চিঠেরা? সজল বাবু শহর থেকে পাঠিয়েছেন, মনে হয় জরুরি কিছু। কি ব্যাপার বলো তো দাদা, সজল তো এমনি এমনি চিঠি লেখে না, ফোনেই তো কথা বলে সব সময়। আজকে চিঠি কেন? সে যাই হোক, আমাদের কাজ পৌঁছে দেওয়া, ভেতরে কি লেখা তা আমরা জানবো না। চল, খাওয়া শেষ করে এক্ষুনি বাড়ির দিকে রওনা দিই। ঠিক বলেছিস দাদা, চিঠির খবর যাই হোক, আগে পেটের খবরটা তো সারি। আজকের খাওয়াটা জম্পেশ হলো রে গোপাল, কিন্তু সন্ধে আবার রুমা বৌদির বাড়ি যেতে হবে, চিঠিটাও দিতে হবে। টুকটুকি বৌদি ডেকেছিল না? হ্যাঁ, ও বাড়ির মাংসের স্বাদ তো বলবার নয়। চল চল তাড়াতাড়ি হাঁটি, দেরি হলে যদি সব শেষ হয়ে যায়। তুই তো সব সময় পেটের চিন্তাতেই থাকিস রে গোপাল, একদিনও শান্তি নেই তোর। হ্যাঁ, টুকটুকি কাকিমা, ও কাকিমা, নেপাল কাকা আর গোপাল কাকা এদিকেই আসছে। আমি নিজের চোখে দেখলাম, আর তাদের হাতে একটা চিঠিও আছে। ওমা সর্বনাশ, আজ আবার ওরা! মাগো, হাঁড়িতে যা মাংস আছে সব উজাড় করে দেবে দেখো। আর চিঠি? আবার কিসের চিঠি রে টুনি? জানি না তো কাকিমা, ডাকপিয়ন কাকা নাকি নেপাল কাকার হাত দিয়ে দিয়েছে তোমাদের বাড়ির জন্য। চিঠি? সজল তো কখনো চিঠি লেখে না, ফোনেই তো সব বলে। কি ব্যাপার বলো তো? চিন্তা করো না মা, নেপাল কাকা এলেই তো জানা যাবে। এখন আগে ওদের বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করি। কাকিমা, আমাকেও একটু মাংস দেবে তো? আমি না অনেকক্ষণ দৌড়িয়ে খবর দিলাম। তোকে না দিলে চলে, সবার আগে তোকেই দেব। যা বাইরে বস। টুকি, ওই দুই ভাইকে ডাক দে তো, বসতে বল। আর টুনিকে একটা প্লেটে আলাদা করে দিয়ে দে, ও বাচ্চা মানুষ, বসে থাকতে পারবে না। এ বৌদি গো, আমরা এসে গেছি। গন্ধ পেয়েই তো বুঝলাম আজকে কি রান্না হয়েছে। আর এই নাও তোমাদের চিঠি, সজলবাবু পাইতেছে। দেখি তো কি লিখেছে ছেলেটা। মুকুল ফিরলে ওকে দিয়েই পড়াবো, চোখে এখন ভালো দেখি না। আসো আসো, বসো এখানে। চিঠি চিন্তা পরে করো মা, আগে এদের পাত সাজাই। বৌদি, তোমার হাতে রান্নার কথা ভেবেই তো সারা রাস্তা তাড়াতাড়ি হেঁটে এলাম। দিদি, একটা কথা বলবো, রাগ করবে না তো? বল না, তোর সাথে আবার আমার রাগ কিসের? আমাদের দুজনেরই তো এতগুলো বছর হয়ে গেল, কারো কোলে বাচ্চা এলো না। তোমার কি মন খারাপ হয় না গো দিদি? আমার তো মাঝে মাঝে খুব হয়। হয় রে, মাঝে মাঝে হয় বই কি। রাতে একা শুয়ে মাঝে মাঝে মনে হয় ঘরে যদি একটা ছোট্ট পায়ের শব্দ শোনা যেত। কিন্তু কি করব বল, সব তো আর নিজের হাতে নেই। আমি তো আছি দিদি। তুই আমার বোন, আমার সবচেয়ে কাছের মানুষ। তুই আছিস বলেই তো এই সংসারটা এত রঙিন লাগে। তবুও কখনো কখনো মনটা কেমন হয়ে ওঠে, বুঝলে না? বুঝি রে, খুব বুঝি, কিন্তু দুঃখ করে তো কিচ্ছু হবে না। যা আছে তাই নিয়েই আনন্দে থাকতে হবে। জানো দিদি, মাঝে মাঝে মনে হয় ঠাকুর হয়তো ঠিক সময় সব দেবেন, শুধু আমাদের একটু ধৈর্য ধরতে হবে। তুই তো একদম আমার মনের কথাটাই বলে দিলি। রোমা, একবার ভেতরে আয় তো মা, তোর সাথে একটা কথা ছিল। মা তোমাকে এত রাতে ডাকছে কেন গো দিদি? চিঠিতে কিছু লেখা ছিল নাকি? জানি না রে, দেখি গিয়ে কি বলে। হ্যাঁ রণজিৎ, বল কেমন আছিস বাবা? অফিসে ছুটি পেয়েছিস? কি বলছিস, এখনো ছুটি পেলি না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। তবে তুই তাড়াতাড়ি ফিরিস বাবা। হ্যাঁ, রুমার কথা জিজ্ঞেস করছিস? ও আমার পাশেই আছে, কথা বলবি? আচ্ছা আচ্ছা, ফ্রি হয়ে তাহলে রুমার সাথে কথা বলে নিস, কেমন? আর রণজিতের ফেরা আরো কয়েকদিন পিছিয়ে গেল মা, এখনো অফিসে ছুটি পায়নি ও। ঠিক আছে বাবা,
মন খারাপ করিস না মা, দেখবি একদিন হুট করেই চলে আসবে। ওর ব্যবসার একটা এই একটা গুণ তো জানিসই, তাই না? মন খারাপ দিদি? না রে, একটুও না। শুধু ভাবছি ও পাশে থাকলে ভালো লাগতো আর একটু। এতদিন ধরে একা একা সব সামলাচ্ছি তো। আমি তো আছি দিদি, তোমার একা লাগবে কেন? তুমি যা বলবে আমি তাই করব, শুধু বলো। তুই তো আছিস রে পাগলি, কিন্তু স্বামীর একটা আলাদা জায়গা থাকে না বল, সেটা তো কেউ পূরণ করতে পারে না। তা ঠিক, কিন্তু দেখো ও নিশ্চয়ই তাড়াতাড়ি ফিরে আসবে, আমার মন বলছে। তোর মন তো সব সময় ভালো কথা বলে, এই জন্যই তো তোকে আমি এত ভালোবাসি। আর তুমি জানো তো, আমার মন কিন্তু কখনো ভুল বলে না। আজ কি হলো আমার, মাথাটা কেমন ঘুরে উঠলো, চোখের সামনে সব ঝাপসা হয়ে গেল একটু। দিদি, কি হয়েছে তোমার? মুখটা এমন সাদা দেখাচ্ছে কেন? তুমি ঠিক আছো তো? কিছু না রে, শুধু একটু ঘুম কম হয়েছে হয়তো। ঠিক আছি আমি, তুই এত ঘাবড়াস না। সত্যি বলছো তো? তোমার মুখ দেখে তো মনে হচ্ছে না। বসো তো একটু, আমি পানি নিয়ে আসছি। আরে বাবা, সত্যি আমি ঠিক আছি, তুই এত চিন্তা করিস না তো। যা কাজে যা, আমি একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি। না দিদি, আমি বাকি রান্নাটা সামলে নিচ্ছি, তুমি একদম নড়বে না বলে দিলাম। তুই কবে থেকে এত জোরাজোরি করা শিখলি রে? তোমার কাছ থেকেই শিখেছি গো দিদি, তুমি তো আমাকে কমজোর করনি এতদিন। মেয়েটার শরীর কি ইদানিং একটু দুর্বল লাগছে, নাকি আমারই মনের ভুল? একটু নজরে রাখতে হবে দেখছি। টুকটুকি, আজ তুই বাজারে যাবি? শরীরটা না আমাকে এমন ম্যাচ ম্যাচ করছে, তোকে বলি ভাবছিলাম। দিদি, আজ থাক না গো, আমার না ভীষণ ঘুম পাচ্ছে, তুমিই যাও, আমি একটু ঘুমাই সকালটা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। তুই ঘরটা একটু গুছিয়ে রাখিস তাহলে, আর লালিকেও একটু দেখিস। হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি নিশ্চিন্তে যাও, আমি সব সামলে নেব। আজকাল শরীরটা যেন কেমন সাড়া দিচ্ছে না ঠিক মতো, কিন্তু বাজারে তো যেতেই হবে, বাড়িতে কিছুই নেই আজ রান্নার মতো। কাকিমা, বাজারে যাচ্ছ নাকি? আমার জন্য একটা লজেন্স এনো। আনবো রে, নিশ্চয়ই আনবো। তুই ভালো করে খেলাধুলো কর, পড়ে যাস না যেন। ঠিক আছে কাকিমা, তাড়াতাড়ি ফিরো কিন্তু। বৌমা, আজকে ইলিশটা বড় ভালো উঠেছে, নেবেন নাকি একটা? দাও দাও মদন দাদা, একটা মাঝারি সাইজেরই দাও। মদন দাদা, একটু। কেউ আছেন? রুমা বৌমা, কি হলো তোমার? কেউ একটু সাহায্য করো তাড়াতাড়ি। কি হয়েছে রুমা বৌদি? আরে ও বৌদি! এই দাদা, বৌদির শরীর তো একদম ঠান্ডা হয়ে গেছে, তাড়াতাড়ি কিছু করতে হবে। দাদা, তাড়াতাড়ি ভ্যানটা নিয়ে আসুন, আমরা এখনই বাড়ি নিয়ে যাচ্ছি। আপনি বরং ডাক্তার অসিতের বাড়িতে খবর দিয়ে আসুন মদন দাদা, আমরা বৌদিকে বাড়ি নিয়ে যাচ্ছি। বৌদি শক্ত হয়ে থাকো, আমরা এক্ষুনি বাড়ি পৌঁছে দিচ্ছি তোমাকে। বৌদি মনে হয় বেশি ক্লান্ত হয়ে গেছে। দাদা একটু জোরে চালান তো, দেরি করা যাবে না একদম। এ কি রুমা, কি হলো আমার মেয়েটার? ওগো ওগো, তাড়াতাড়ি এসো তো। দিদি, ও দিদি, আমি তোমাকে একা যেতে দিলাম কেন? আমার জন্যই আজ এমন হলো, আমি যদি নিজে যেতাম। বৌদি, তুমি এভাবে ভেঙে পড়ো না, আমরা ডাক্তার আনবার ব্যবস্থা করছি। আমি এক্ষুনি ডাক্তার অসিতকে ডেকে আনছি, তোমরা ওকে ঘরে নিয়ে যাও। আমি আর কোনোদিন অলসতা করব না, কোনোদিন না। শুধু দিদি ঠিক হয়ে যাক, আমি সব কাজ নিজে করব। বোমা, বোমা নিজেকে দোষ দিও না, এমন তো হতেই পারে, কারোর দোষ নেই এতে। বৌদির শরীরটা ইদানি একটু দুর্বল লাগছিল, আমরাও খেয়াল করেছিলাম। হবে রে মা, ভয় পাস না, ডাক্তারবাবু তো আছেন, দেখি সব ঠিক হয়ে যাবে। মাসি, তুমিও তো আছো, একটু সাহস দাও আমাকে, বুকটা আমার কেমন কাঁপছে। সাহস রাখ মা, ভগবান ভালো করবেন, আমি বলছি তোকে। সবাই একটু শান্ত হন, আমি কিন্তু পরীক্ষা করছি। কি হয়েছে ডাক্তারবাবু?
খারাপ কিছু? বলুন না তাড়াতাড়ি, বুকটা যে কেঁপে উঠছে আমার। ডাক্তারবাবু প্লিজ বলুন, দিদি কি হয়েছে? না না, খারাপ কিছু না গো, এ তো ভীষণ সুখবর। সম্ভবত উনি মা হতে চলেছেন। আমার বাড়িতে নতুন প্রাণ আসছে। দিদি, দিদি শুনলে তুমি? তুমি তুমি মা হবে? এত বড় খুশির খবর তুমি লুকিয়ে রেখেছিলে? সত্যি টুকটুকি? আমি ঠিক শুনছি তো? আমি তো নিজেও জানতাম না রে। ডাক্তারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমার বাড়িতে সত্যি সব থেকে বড় খুশির খবর দিন। এতে ধন্যবাদের কি আছে? এ তো ওপরওয়ালার আশীর্বাদ। তবে ওনাকে এখন থেকে বিশ্রামে রাখতে হবে, খাওয়া দাওয়া একটু বেশি যত্ন নিতে হবে। বৌদি, তাহলে তো আজকে থেকে তোমার আর কোনো কাজে হাত লাগানো চলবে না। আমরা সবাই মিলে দেখব তোমাকে। বৌদি, বাচ্চা হলে কিন্তু আমরাই সবচেয়ে বড় বড় কাকা হবো বলে দিলাম। আর আমি হব সবচেয়ে আদরের দিদা, এই বলে রাখলাম আগে থেকেই। রুমা, আমি এসে গেছি। কি হয়েছে বলো তো? আমি সব কাজ ফেলে ছুটে এলাম। তুই তো বললি ছুটি পেতে আরো কয়েকদিন লাগবে, হঠাৎ করে আজই বাবা বাবা দুপুরে হঠাৎ আমার কাছে একটা ফোন আসে। একটা ছোট্ট মেয়ের গলা, বলল, কাকু তাড়াতাড়ি বাড়ি এসো, কাকিমা অজ্ঞান হয়ে গেছে। আমি তো ভয়ে সব ফেলে প্রথম বাসে উঠে পড়লাম। তোমার কি হয়েছিল বলো তো? আমার বুক কাঁপছিল সারা রাস্তা। আর চিন্তার কিছু নেই গো, উল্টে বলো তুমি ঠিক সময়ে এসেছো, তুমি বাবা হতে চলেছো। সত্যি বলছো? আমি আমি বাবা হচ্ছি? টুনি, তুই ফোন করেছিলি? কখন করলি? আমি তো জানি না। যখন কাকিমাকে ভ্যানে করে আনলো, তখন আমি মদন কাকুর দোকানের ফোন থেকে রণজিৎ কাকুর নাম্বারটা তো আমার মুখস্থ ছিল। তুমি তো একবার বলেছিলে না মা? এই মেয়ে দেখি সবচেয়ে বুদ্ধিমান বেরিয়ে গেল আমাদের মধ্যে। তুই না থাকলে তো আমি জানতেই পারতাম না রে টুনি। ও, ভালো কথা মনে পড়লো। সজলের চিঠিটা তো এখনো পড়াই হলো না। মুকুল, তুমি একটু পড়ে শোনাও না সবাইকে। দেখি দেখি কি লিখেছে ছোট্ট ছেলেটা, দেখি। প্রণাম নেবে না, আমি জানি ফোনই সব কথা হয়, কিন্তু এই খবরটা চিঠিতেই লিখতে ইচ্ছে হলো, যেন বাড়ির সবাই একসাথে বসে পড়তে পারেন। অফিসে আমার প্রমোশন হয়েছে, আর সেই সাথে আগামী মাসে আমি 15 দিনের ছুটি নিয়ে বাড়ি আসছি। অনেকদিন হয়ে গেল বাড়ির সবাইকে দেখি না। মায়ের হাতের রান্না, রুমা বৌদির যত্ন সব খুব মিস করি। আসছি তাহলে খুব শীঘ্রই, সবাই ভালো থাকবেন। ইতি তোমাদের সজল। আহা, আমার দুই ছেলেই তো একসাথে এত খুশির খবর দিল। একজন বাবা হচ্ছে, আরেকজন বাড়ি ফিরছে। উনি বাড়িতে এসে যখন শুনবেন বড় বৌদি মা হতে চলেছেন, তখন তো ওর আনন্দ দেখাই যাবে না। ঠিক বলেছ বৌদি, সজল ভাই তো বাচ্চাদের ভীষণ ভালোবাসে। এই খবর শুনলেও নেচেই উঠবে। এই বাড়িতে খুশির যেন শেষ নেই আজকে। এক খবরে যেন আরেক খবর জুড়ে যাচ্ছে। আরে সজল এলে তো আরেক দিন এমন জম্পেশ খাওয়া দাওয়া হবে। আমরাও কিন্তু সেদিন থাকবো বলে দিলাম।